রাগ চেপে অনেকটা প্রশংসার চোখে চোখে ওর দিকে চাইল গিলি। ঠিক আছে, তোমার সাহস আছে বটে, কিন্তু আমাকে ঘাটিও না। আগুনের ধার ঘেঁষে সরে দাঁড়িয়েছে ড্যান। ওর শরীরটা প্রায় পুরো গরম হয়ে আসতে শুরু করেছে। ডিলানের কাছে অবশ্য সে স্বীকার করেনি, বেশ কয়েক ঘন্টা থেকেই ঠান্ডায় কষ্ট পেয়েছে ছেলেটা। এই লোকগুলোকে দেখে ভয় হচ্ছে তার, যদিও ডাফ ওর দিকে চেয়ে হাসছে। সিলিয়ার ছেলে আছে জানতাম না আমি, বলল হাল্ক। কেউই জানতো না ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে রেখেছিল সে। পিঙ্গালি তার বউ মারা যাওয়ার আগ পর্যন্ত ওর দেখাশোনা করেছে। তারপর সিলিয়া বুরুষকে বলেছিল ছেলেটাকে একেবারে সরিয়ে ফেলার কথা। ওরা সবাই হতবাক, ওদের চেহারাতেই ফুটে উঠল বিস্ময়। ঠিক তাই, কিন্তু বুরুষ তা পারেনি। এক রাত ছেলেটাকে রাখার জন্যে আমার কাছে নিয়ে এসেছিল। সকালেই দুজনে পালিয়েছে। জানি সিলিয়া একটু স্বার্থপর, বলল ডাফ, কিন্তু একটা ছোট বাচ্চা নিজের ছেলের সাথে এমন করলো। মেয়েটা বরাবরই একটু অদ্ভুত কিসিমের, মন্তব্য করল হাল্ক। আমি ওদের পরিবারকে জানি। কি করে? প্রশ্ন করল ডিলান। পূর্বে থাকতে পরিচয় ছিল। ভালো বংশের মেয়ে, বেশ টাকা পয়সা আছে ওদের, কিন্তু সে ছিল স্বার্থপর, নিচু প্রকৃতির। বাড়ি থেকে পালিয়েছিল, আর ফিরে যায়নি। ড্যানের যখন ঘুম ভাঙল তখন কেবিনটা দিনের আলোয় ভরে গেছে। একটা ব্যাংকের উপর শুয়ে আছে সে, তার চারপাশে কম্বল সুন্দর করে গোজা। আগুনের ধারে একটা গাছের গুঁড়ির উপর পা তুলে দিয়ে বসে আছে ডাব। ড্যান নড়ে উঠতেই ওর দিকে ফিরে চাইল সে। সুপ্রভাত। একবার ঘুমালে কিন্তু বেশ ভালো ঘুমাতে পারো তুমি, জানো? জি স্যার। স্যার? চমৎকার তো। তোমাকে কে এমন সুন্দর আদব কায়দা শিখিয়েছে? বুরুষ। হুম, দেখা যাচ্ছে অন্তত একটা ব্যাপারে লোকটার কিছু গুণ ছিল। তবে ও বেশ হাসি খুশিও ছিল। সঙ্গী হিসেবে খুব ভালো। ডিলান ছাড়া এমন সদালাপী মানুষ আর আমার চোখে পড়েনি। একজন ভালো বন্ধু পেয়েছো তুমি, ডিলান। ওর সাথেই লেগে থেকো। পৃথিবীতে ভালো বন্ধু পাওয়া খুব কঠিন। তোমার তো বন্ধু আছে। শুষ্ক হাসি হাসল ডাব, আর চোখে ড্যানের দিকে একবার চেয়ে সে জবাব দিল, বন্ধু? হ্যাঁ, তা বলতে পারো। আমরা একসাথে কাজ করি, ওদের কাজ ওরা ভালোই জানে। কিন্তু আমি বলছিলাম এমন বন্ধুর কথা যার কাছে নিশ্চিন্ত হয়ে পিছন ফেরা যায়। ডিলান তোমাকে পছন্দ করে। এ কথা কেমন করে মনে হলো? সে যেভাবে তোমার সাথে কথা বলে, তাকায়, বুঝতে পারি তোমাকে পছন্দ করে ও। জেনে ধন্য হলাম। ডিলান সহজে কাউকে পছন্দ করে না। আর তুমি? হ্যাঁ স্যার, আমারও ভালো লাগে। গিলিকে ভালো লাগে না। মনে হয় সেও আমাকে পছন্দ করে না। হাল্কের ব্যাপারে ঠিক বুঝি না। ওর ব্যাপারে কেউই বোঝে না। সে নিজেও বোঝে কিনা সন্দেহ। উঠে আগুনে আরো কাঠ চাপালো ডাফ। নিজের অপছন্দগুলো সাধারণত নিজের মনে মনে রাখাই ভালো। তবে এক্ষেত্রে খুব একটা যাবে না। তুষারপাত থেমে গেছে। জানালার বাইরে তুষার গলে বরফ জমে রয়েছে। জানালা দিয়ে বাইরে দেখা খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে, কিন্তু যেটুকু দেখা যাচ্ছে সবই সাদা আর স্থির। বাইরে কুঠার চালানোর সাথে মাঝে মাঝে কথাবার্তার শব্দ শোনা যাচ্ছে। তুষারের উপর কিছু লম্বা কাঠের ফালি পড়ে আছে, অনেকটা নাগরা জুতোর মতো লম্বা,
দুটো তক্তা দেখা যাচ্ছে। সামান্য বাঁকা দুটো চারাগাছ কেটে বাকবোর্ডের তলায় বেঁধে ওটাকে স্লেজ বানানোর ব্যবস্থা করছে ডিলান। তক্তার যে পিঠটা তুষারের উপর দিয়ে চলবে সেটাকে এখন কেটে সেটে মসৃণ করবার চেষ্টা করছে সে। গিলি, হাল্ক আর ডিলান তিনজন মিলে বাকবোর্ডটাকে ঠেলে বাইরে নিয়ে এলো। চাকা খুলবার কাজে লেগে গেল ডিলান। গাড়িটা তৈরি করা হয়েছে এমনভাবে যেন শীতকালে চাকা খুলে তক্তা বসিয়ে স্লেজ হিসাবে ব্যবহার করা যায়। কিছুক্ষণ পর ওরা সবাই ভিতরে চলে এলো। খাবার তৈরির কাজে লেগে গেল হাল্ক। চেয়ারটাকে পিছনে কাত করে একটা দেয়ালের সাথে হেলান দিয়ে বসেছে ডিলান। কিছু বাড়তি খাবার আছে আমার কাছে, বলল সে। সাহায্যের জন্য আমি কৃতজ্ঞ। তোমরা যদি বসন্ত পর্যন্ত এখানে থাকার পরিকল্পনা নিয়ে থাকো, অবশ্যই বাড়তি খাবার লাগবে। হ্যাঁ, তাতে আমাদের অনেকটা সাহায্য হবে, একমত হলো ডাব। 2 চাক বেকন, কিছু লবণ দেওয়া গরুর মাংস আর 12 টিন বিন দিতে পারবো। ময়দা সাথে আনিনি, কারণ কেক করার সুযোগ মিলবে আশা করিনি। দেখেছো, বলে উঠল ডাব। বলেছিলাম না লোকটা ভালো। ডিলানের সাথে হাত মিলিয়ে কেউ কোনোদিন ক্ষতিগ্রস্ত হয়নি। কফি শেষ করে ড্যানের দিকে চেয়ে মাথা জাগালো ডিলান। সব গুছিয়ে তৈরি হয়ে নাও ড্যান, এবার রওনা হব আমরা। লম্বা পথ পাড়ি দিতে হবে তোমাকে। অবিশ্বাস ভরে ডিলানের দিকে চেয়ে বলল গিলি। কি করে জানবো তুমি শেরিফকে খবর দিতে যাচ্ছ না? তুমি যদি এরিককে চিনতে এ প্রশ্ন তুলতে না, জবাব দিল ডিলান। এই আবহাওয়ায় $20,000 দিলেও সে শহর ছেড়ে 3 মাইলও আসতে রাজি হবে না। একটু আরাম প্রিয়, আর তাছাড়া তোমাদের খুঁজছে না সে। কাপটা নামিয়ে রেখে উঠে দাঁড়ালো ডিলান। দুজন আমার সাথে বাইরে এসো, দেখছি কি দেয়া যায়। বাইরে গিলির হাতেই সব খাবার ধরিয়ে দিল ডিলান। ওগুলো রাখতে ভিতরে চলে গেল সে। ধন্যবাদ ডাব, এই উপকারের কথা মনে থাকবে। বাকবোর্ডের ভিতর থেকে একটা শুকানো আপেলের 10 পাউন্ডের বস্তা বের করে ওর হাতে দিল ডিলান। এটা গুড লাক। ধন্যবাদ। ফিরে যেতে গিয়েও আবার থামলো ডাব। হঠাৎ মনে পড়ল, হেলেনাতে একটু সাবধান থেকো। গরম্যানের দলটা এখন ওখানে আছে। অপসন্ন মুখে গিলি দাঁড়িয়ে আছে। হাল্ক এগিয়ে এসে ড্যানকে কোলে তুলে গাড়িতে বসিয়ে বাফেলো কোট দিয়ে ভালো করে ঢেকে দিল ওকে। ভালো করে ঢেকে পথ চলো খোকা। ঠান্ডার ভিতর অনেক পথ চলতে হবে তোমাকে। ধন্যবাদ হাল্ক, সত্যি অনেক ধন্যবাদ। গাড়িতে উঠে বসলো ডিলান। মুখ দিয়ে চাকচাক শব্দ করে লাগামে ঝাঁকি দিয়ে ঘোড়াকে আগে বাড়ার নির্দেশ দিল সে। সবাই সতর্ক থেকো, আর আমি চলে যাওয়ার পর কিছু তুষার ছিটিয়ে দিও। টেইল ধরে প্রধান রাস্তার দিকে এগিয়ে গেল গাড়ি। ড্যান লক্ষ্য করলো ডিলানের কোটের বোতামগুলো সব খোলা রয়েছে। কাপের সাথে পিস্তল বাঁধবার ফিতেটাও খোলা। সবাই বলে বটে ডিলান একজন জুয়ারি, কিন্তু সব ব্যাপারে জুয়া খেলে না সে। 2 মাইল চলে আসবার পর সে তার কোটের বোতাম লাগালো। কিছু দূর নীরবেই পথ চলল ওরা। তারপর ডিলান আর চোখে ওর দিকে চেয়ে প্রশ্ন করলো, কি শীত করছে? একটু। এবারে সত্যি কথাই বলল ড্যান। ওখানে কি ঘটলো সব খেয়াল করছো তুমি? সব সময়ে চোখ কান খোলা রাখাটা খুব দরকার। হ্যাঁ স্যার। জানো আমরা কেন এখনো বেঁচে আছি? ওরা তোমাকে ভয় পায়। আরে না, ডাব তো নয়, বাকি দুজনও ভীত ছিল না। সবচেয়ে বড় কথা হচ্ছে ওরা দেখলো আমি ভয় ওদের পাচ্ছি না। আর ওই ছোট ঘরের মধ্যে নিজেরা আহত না হয়ে
আমাকে আহত করা অসম্ভব ছিল। আর একটা কথা, শক্তিশালী মানুষের জানতে হবে কখন শক্তি প্রয়োগ করা দরকার। আমি গিলিকে চ্যালেঞ্জ করিনি, করলে আমাকে ভুল প্রমাণ করার একটা অদম্য ইচ্ছা ওর মনে নিশ্চয় জাগত। ফলে গোলাগুলি হতো, কেউ কেউ চোট পেত। এইসব ক্ষেত্রে খুব সূক্ষ্ম একটা সীমারেখা টানতে হয়। গিলিকে ভয়ঙ্কর লোক বলে স্বীকার করে নিলাম, অথচ একটু নতি স্বীকার করলাম না। বুঝেছি, ওদের মধ্যে গিলি সবচেয়ে কঠিন আর নীচ। ডাফ পিস্তল চালানোয় ওস্তাদ, আর ওদের মধ্যে সবচেয়ে চালাক, কিন্তু সবচেয়ে সাংঘাতিক হাল্ক। কেন? ওর মাথায় একটু সিট আছে। সাধারণত বেশিরভাগ সময় স্বাভাবিক আচরণই করে, তবে বিপদে পড়লে যে কি করবে তা কেউ বলতে পারে না। হয়তো বুনো হয়ে উঠে আশেপাশে সবাইকে খুন করে ফেলবে। পরে ওর খারাপ লাগবে ঠিকই, কিন্তু কিছুদিন পর সম্ভবত পুরো ঘটনাটাই ভুলে যাবে। এরপর কিছুক্ষণ নীরবে এগিয়ে চলল ওরা। ডিলান হঠাৎ আবার বলল, ড্যান, পৃথিবীতে তুমি একা, কোনোদিন কথাটা ভুলো না। আর সেই সাথে এটাও ভুলো না যে একা দাঁড়াতে পারে সেই সবচেয়ে শক্তিশালী। বন্ধুত্ব একটা চমৎকার জিনিস, কিন্তু সত্যিকারের বন্ধু কে সঠিকভাবে চিনতে হবে। মানুষকে বিচার করা শেখো, তবেই সুন্দরভাবে বেশি দিন বাঁচতে পারবে। বাতাসটা একেবারে টাটকা আর পরিষ্কার। ঘোড়াটা দ্রুত পায়ে এগিয়ে চলেছে। গরম জামার গর্তে নিজেকে ভালো মতো ঢেকে নিয়ে ঘোড়ার কান নড়া লক্ষ্য করছে ড্যান। মাঝে মাঝে ডিলান এটা ওটা নিয়ে তার সাথে গল্প করছে। এভাবেই শুরু। এরপর বহুবার তারা এখানে ওখানে গেছে, বাকবোর্ডে, ট্রেনে, স্টিমারে, আবার কখনো বা ঘোড়ার পিঠে। প্রতি যাত্রাতেই ডিলান অনেক কথা বলেছে। কথা বলতে ভালোবাসে সে, আর ড্যান ছিল তার মনোযোগী শ্রোতা। বেশ অনেক পরে ড্যান উপলব্ধি করল আসলে ডিলান নিজে যা ভালো মনে করে, এতদিনের অভিজ্ঞতায় যা শিখেছে, সেগুলোই ওকে নিজস্ব পদ্ধতিতে শেখানোর চেষ্টা করছে। যেমন দায়িত্ববোধ, সাহস, সবসময় ভদ্র আর উপযুক্ত ব্যবহার। মানুষের জীবন যে শক্ত বাঁধনে জড়ানো, সেটাও ওকে বোঝানোর চেষ্টা করছে ডিলান। এর সাথে আরও অনেক ছোটোখাটো শিক্ষা, বিভিন্ন জিনিসের ব্যবহার, কলাকৌশল, হাতের কাজ, মানুষের আচার ব্যবহারে বিশেষ ভঙ্গি, মুদ্রাদোষ, এসব খেয়াল করা। মুখের ভাবভঙ্গিতে কখন তারা মিথ্যা কথা বলছে, কিংবা কখন মানুষ অনিশ্চিত বা ভয় পেয়েছে, সেসব বোঝা। কঠিন অভিজ্ঞতার ভিতর দিয়ে ডিলান এসব জ্ঞান অর্জন করেছে। হেলেনা শহরে প্রথম রাতে হোটেল থেকে বাইরে যাবার জন্য জামাকাপড় পরে তৈরি হয়েছে ডিলান। ড্রেসিং টেবিলের সামনে থেকে উঠে এক প্যাকেট নতুন তাস বের করে ড্যানের হাতে দিল সে। এগুলো নাও, আজ রাতে 100 বার বিভিন্নভাবে ফেটা অভ্যাস করো। হাতের আঙুলের সাথে তাসের ভালো করে পরিচয় হোক। কিভাবে সহজে এগুলোকে সামলানো যায় শেখো। কোনোদিন যদি তাস নাও খেলো, তবু এতে অনেক লাভ হবে। হাতের আঙুলের সূক্ষ্ম কাজ করবার ক্ষমতা বাড়বে, আর চোখও তীক্ষ্ণ হবে। বেরিয়ে গেল ডিলান। ঘরে রইল ড্যান একা। জানালার ধারে বসে বাইরে বরফের উপর বুটের আওয়াজ শুনতে শুনতে ডাফের সাবধানবাণীর কথা মনে পড়ল ওর। গরম্যান দলের লোকদের সাথে কি ডিলানের দেখা হয়ে যাবে? ওরা কি মেরে ফেলবে তার একমাত্র বন্ধু ডিলানকে?
ও কি আর ফিরে আসবে না? তুষারের উপর আলো পড়ে চিকচিক করছে। ওদিকে চেয়ে ড্যান ভাবছে কি ঘটেছে। ভাবছে সিলিয়া আর বুরুষের কথা, ডাব, গিলি আর হালকের কথা। উঠে টেবিলে বসে তাস ফেটতে শুরু করলো সে। সাল্ভ করছে, আবার তুলে নিয়ে সাল্ভ করছে 100 বার, তারপর আরো অনেকবার। এইভাবে রাতের পর রাত অনুশীলন চলল। ধীরে ধীরে তার হাতে তাস যেন কথা বলতে শুরু করলো। তাস বাটবার সময়ে প্যাকেটের উপর থেকে বা নিচ থেকে বাটা তাস কাটা, কাটা তাস আবার কায়দা করে আগের জায়গায় ফিরিয়ে আনা, সবই আয়ত্ত করলো। ইচ্ছে করলেই উপর থেকে বা নিচ থেকে যে কোনো হাত নেয়া শিখল সে। ভদ্রলোক কোনোদিন চুরি করে না, ড্যান, চুল আছড়াতে আছড়াতে বলল ডিলান। তবে সবসময় ভদ্রলোকের সাথে খেলা পড়বে না তোমার। ওরা চুরি করছে কিনা জানতে হলে কি কি উপায়ে চুরি সম্ভব এটা জানতে হবে। যদি বুঝতে পারো খেলায় চুরি হচ্ছে, খেলা ছেড়ে উঠে পড়ো। যে কোনো অজুহাত দেখিয়ে উঠে পড়ো। যে চুরি করছে তাকে চোর প্রমাণ করতে যেও না, কারণ তা করলে বাধ্য হয়েই তাকে মারতে হবে তোমার। খুন মনকে অশান্ত করে তোলে। স্মরণশক্তি বাড়ানোর চর্চা করো, খেয়াল করো কখন কে কি কার্ড ফেললো, সেগুলো সময় মতো মনে রাখতে হবে। তার চেয়েও বড় কথা, মানুষ, জায়গা আর বিভিন্ন খুঁটিনাটি খেয়াল করতে হবে। আবার চুল আছড়াতে আয়নার দিকে ফিরল টিলান। জানালার কাছে যাও, বাইরেটা দেখো। জানালার কাছে দাঁড়িয়ে 1 মিনিট বাইরে চেয়ে থাকবার পরে ড্যানকে কাছে ডাকলো টিলান। ঠিক আছে, বাইরেটা তো দেখলে, রাস্তার ওপাশে কয়টা বাড়ি ওই জানালা দিয়ে দেখা যায়? জানি না, মনে হয়। এই রাস্তার দিকে মুখ করা 7টা বাড়ি আছে, 3টে দোতলা আর তাদের দুটোতে ব্যালকনি আছে। কোট পরে নিল ডিলান, টাই ঠিক করে নিয়ে আবার বলল, জানালা দিয়ে কেবল বাইরে তাকালেই চলবে না, দেখতে হবে, আর দেখে সেটা মনে রাখতে হবে। চলো, ডিনারের সময় হলো। 3 8 বছর বয়সেই তার সম্পর্কে যা কিছু জানবার শিখে ফেলল ড্যানিয়েল বার্কলে। জানলো ড্র পোকারে একটা জোড়া রেখে 3টা তাস নিলে ট্রায়ও হবে 8 বারে 1 বার, 4টা হবে 359 বারে 1 বার। হাত সাফাইও সবই শিখেছে সে। তাস বাটবার শব্দে বলে দিতে পারে তাসটা নিচ থেকে বাটা হলো কিনা। 1000 মাইলেরও বেশি পথ সে অতিক্রম করেছে ঘোড়ার পিঠে। এর 3 গুণ পাড়ি দিয়েছে স্টেজ কোচে। স্টিমারে মিসিসিপি নদী দিয়ে নিউ অরলিন্স থেকে মিসরিতে ফোর্ট বেন্টন পর্যন্ত ঘুরেছে। সোনার সন্ধানে পাগল মানুষগুলোর সাথে বিভিন্ন জায়গায় ঘুরেছে। ডজন খানেক শহরকে হঠাৎ গড়ে উঠে আবার মরে যেতে দেখেছে। সীমান্তের কয়েকশো বন্দুকবাজ, জুয়ারি, বারটেন্ডার আর 9টা মেয়ে মানুষকে চিনেছে সে। গান গাইতে ভালোবাসে টিলান। ওর কাছ থেকে অনেক গান শিখেছে ড্যান। দুজন মিলে ঘোড়ায় চড়ে দেশে দেশে ঘুরবার পথে একসাথে গেয়েছে সেসব গান। অনেক কবিতাও শিখেছে, তার মধ্যে কয়েকটা বেশ দীর্ঘ। চলবার পথে লম্বা সময় কাটানোর জন্য ওগুলো ড্যানকে আবৃত্তি করে শুনিয়েছে। অনেক পড়াশোনা করে এই জুয়ারি যুবক, আর মনেও রাখতে পারে। ইতিহাস আর পঞ্জিকার বেশিরভাগ উল্লেখযোগ্য ঘটনাই তার মনে থাকে।
দৌড়ঝাঁপেও ওর সাথে পারা মুশকিল। দৌড় প্রতিযোগিতা সীমান্তের একটা অত্যন্ত জনপ্রিয় খেলা। আগে থেকে ব্যবস্থা না থাকলেও যে কোনো সময়ে মুহূর্তের নোটিশেই খেলা শুরু হয়ে যেতে পারে। ডিলান তার একটা ছোট্ট কালো নোট বইয়ে এসব খেলবার ফলাফল টুকে রাখত। শতকরা সম্ভাবনা, এটাই হলো সবচেয়ে বড় কথা, ড্যানকে বলল সে। সবসময় শতকরা কত ভাগ জেতার সম্ভাবনা হিসেবে করে খেলা উচিত। খোঁচা খেয়ে জিদের বসে বাজি ধরো না কখনো। এই ম্যাটের কথাই ধরো। ইশারায় কামরার অন্য ধারে বসা মোটাসোটা লোকটাকে দেখালো সে। ওর দাঁতের ফাঁকে একটা সিগার ধরা, মনে হয় সিগারটা নিভে গেছে। দৌড়ে ম্যাট হচ্ছে মিসিসিপির পশ্চিমে সবচেয়ে দ্রুত মানুষ। সিগার ফুঁকছে না লোকটা, জীবনে কোনোদিন মদ বা ধূমপান করেনি। ওটা লোক দেখানো। দেখতে মোটা মনে হচ্ছে বটে, কিন্তু আসলে তা নয়। 100 বা 200 গজ বুলেটের মতোই ছুটতে পারে, এরপর আর ওর দম থাকে না। কালো বইটাতে জানাশোনা সব ঘোড়ার স্পিড সম্বন্ধেও নোট রয়েছে। ওদের মধ্যে কিছু কিছু ঘোড়াকে লোক ঠকানোর জন্য বাগবোর্ডে বেঁধে এখানে ওখানে ঘোরানো হয়। কাউকে জেদের বসে বাজি ধরাতে পারলেই হলো। একটা দুটো বড় বোর্ড জিতলেই পোকার খেলোয়াড় হওয়া যায় না ড্যান। সবসময় পার্সেন্টেজ হিসাব করে খেলতে হয়। নিয়মিতভাবে ধীর গতিতে নিশ্চিত হয়ে জিততে হবে। একটা দুটো বড় বোর্ড জিতলে লোকের নজর পড়বে, ওদের চোখ টাটাবে, চোরদের মাথায় নানান কুবুদ্ধি খেলবে, কিংবা কেউ ভাবতে পারে চুরি করে জিতছ। ইতিমধ্যে ড্যান খেয়াল করেছে ডিলান সবসময়ে ছোট ছোট অনেকগুলো দান জেতে, কিন্তু বড়গুলো ইচ্ছা করেই যেন ছেড়ে দেয়। জুয়া খেলায় জেতার রহস্যটা হচ্ছে যতটা সম্ভব ঝুঁকি না নিয়ে খেলতে হবে। জিততে হলে কারো অসৎ হবার দরকার নেই। তাসের ধারা, স্মরণশক্তি, যাদের সাথে খেলা হচ্ছে তাদের স্বভাব জানা, আর সামান্য এক ফোঁটা ভাগ্য, এগুলো থাকলে জিত হবেই। কতগুলো ব্যাপারে ড্যানকে কঠিন শাসনে রাখে ডিলান। সে ড্যানের কাছ থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা আর ভদ্র ব্যবহার আশা করে, এবং তা পাওয়ার ব্যাপারে সজাগ দৃষ্টি রাখে। যা কিছু শিখেছে ড্যান তার পুরোটাই পেয়েছে ডিলানের কাছ থেকে। স্কুলে যাওয়ার মতো দীর্ঘ সময় ওরা এক শহরে থাকেনি, যদিও অক্ষর চেনা আগেই শুরু করেছিল, তবু ডিলানের কাছেই পড়তে শিখেছে সে। অঙ্কের শতকরা হিসাবও ডিলানই শিখিয়েছে তাকে, আর খুঁটিয়ে দেখবার শিক্ষা হয়েছে ওর সবচেয়ে বেশি। প্রায় প্রতিদিনই একটা না একটা কিছুর বর্ণনা দিতে বলা হয়। যে পথ দিয়ে ওরা পাড়ি দিয়েছে, একটা লোকের চেহারা আর জামা কাপড়ের বর্ণনা, কিংবা একটা দোকানের কোথায় কোন জিনিস রাখা ছিল, এসব হঠাৎ করে জিজ্ঞেস করা হয় তাকে। আমি চাই না তুমি একজন জুয়ারি হও, মন্তব্য করেছিল ডিলান, কিন্তু তা সে ওস্তাদ হতে পারলে আঙুলের কর্মক্ষমতা বাড়ে, স্মরণশক্তি বাড়ে, আর যে কোনো পরিস্থিতি সহজে পুরোপুরি বোঝার ক্ষমতা হয়। সিলিয়ার কথা কোনোদিন উচ্চারণ করেনি ডিলান। ড্যানও আর তার সম্পর্কে কিছু জিজ্ঞেস করেনি। আসলে ব্রুসকেই তার বেশি মনে পড়ে, কারণ সেই ওকে আদর করত, ভালো ব্যবহার করত। ড্যানের শেখা কবিতা মনে আছে কিনা
দেখবার জন্য ডিলান মাঝে মাঝে একটা কবিতার অর্ধেক আবৃত্তি করত। ড্যানকে তার বাকিটা বলতে হতো। ডিনার সেরে রেস্টুরেন্টে বসে তাই করছিল ওরা। এমন সময় পাশের টেবিল থেকে একজন দাড়িওয়ালা লোক নিজের চেয়ার থেকে ঘুরে মন্তব্য করল, ছেলেটাকে কি শিখণ্ডী বানাতে চাও নাকি? মেয়েলি কবিতা শেখাচ্ছ? কয়েক সেকেন্ড লোকটার দিকে কঠিন দৃষ্টিতে চেয়ে থেকে মুখের চুরুটটা আষ্টের উপর নামিয়ে রাখল ডিলান। বন্ধু, ঠান্ডা গলায় বলল সে, আমি কবিতা পড়ি, পছন্দও করি। আমাকেও কি ওই নামে ডাকতে চাও? কিছু বলবার জন্য মুখ খুলেছিল দাড়িওয়ালা। ওর সঙ্গে ওকে টেবিলের তলা দিয়ে পায়ে লাথি মারল। আর নেই, সাবধান করবার চেষ্টা করলো সে, কিন্তু আর্নির সেদিকে খেয়াল নেই। মনে করো চাই, কি কাজকলা করবে তুমি? শুনতে চাও বলছি, ঠান্ডা গলায় জবাব দিল ডিলান। তোমার কাছে পিস্তল থাকলে গুলি করে মারব, আর তা না থাকলে ঘোড়ার চাবুক দিয়ে চাপকে পিঠের চামড়া তুলে নেব। মদ খেয়েছে বিশাল লোকটা, হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে তার। বন্ধুর সতর্ক বাণী কানে তুলল না। হঠাৎ ঝুঁকে বুটের ভিতর থেকে ছুরি বের করে আনলো। ডিলানের হাত নড়তে দেখেনি ড্যান, কিন্তু কখন যেন তার ছুরিটা দাড়িওয়ালার হাত টেবিলের সাথে গেঁথে ফেলেছে। ব্যথায় কোকিয়ে উঠল লোকটা। তার হাত থেকে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে। ড্যান, শান্ত সুরে বলল ডিলান, টেনিসনের বইটা দাও তো। এই লোকের শিক্ষার কিছু উন্নতি হওয়া দরকার। নিজের টেবিল থেকে হুইস্কির বোতলটা নিয়ে একটা গ্লাসে ঢেলে লোকটার দিকে এগিয়ে দিল ডিলান। ভালো হাত দিয়ে এটা গলায় ঢেলে নাও, বলল সে। তারপরে শোনো। পরবর্তী কয়েক মিনিটের কথা ড্যান কোনোদিনই ভুলতে পারবে না। লোকটার একটা হাত টেবিলে গেঁথে রেখেই অন্য হাতে বইয়ের পাতা উল্টে নতুন কেনা বইটা থেকে ভরাট সুন্দর গলায় আবৃত্তি করল ডিলান। ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং বাই দিস স্টিল হার্থ অ্যামং দিস ব্যারেন ক্রাক্স ম্যাচ টু ইট অ্যান এইজেড ওয়াইফ আই। চারপাশে লোকজন জড়ো হয়ে বিস্ফারিত চোখে ঘটনা দেখছে। ধীর শান্ত গলায় টেনিসনের পুরো ইউলিসিস কবিতাটা পড়ে গেল সে। তারপর ছুরির বাট ধরে থেকেই বলল, আশা করি যথেষ্ট শিক্ষা হয়েছে বন্ধু। কবিতা চর্চা করো, অনেক কিছু শিখতে পারবে। একাকী নিঃসঙ্গ প্রহরগুলোতে কবিতা তোমাকে সঙ্গ দেবে। টান দিয়ে ছুরিটা খুলে নিল ডিলান। হাত বাড়িয়ে ওর দাড়িতে মুছে ছুরিটা পরিষ্কার করে নিয়ে বলল, শান্তিপ্রিয় মানুষ আমি। খাওয়া আর কথা আমি ঝামেলা ছাড়াই সারতে চাই। উঠল সে। চলো ড্যান, বইটা নিয়ে এসো। বাইরে বেরিয়ে এলো ওরা। ড্যানের পেটের ভিতরটা গোলাচ্ছে, কাঁপছে সে। দুঃখিত, তোমার সামনে এমন একটা কাজ করতে হলো, কিন্তু লোকটা ঝগড়াটে আর গুন্ডা প্রকৃতির। ওকে জখম না করলে খুন করতে বাধ্য করাতো। সেটা চাইনি। ধীর পায়ে রাস্তা দিয়ে এগিয়ে গেল ওরা। দাঙ্গা আমি পছন্দ করি না ড্যান, কিন্তু যুগটাই দাঙ্গার। কিছু মানুষ আছে যারা আর কিছু বোঝেই না। ভোরেই ওরা সিলভার সিটির স্টেজে উঠল। কোচ ড্রাইভারও ওদের সাথে একসাথে স্টেশনে ঢুকলো। আকাশ থেকে শেষ তারাটা মাত্র বিদায় নিয়েছে। কোচে কোনো রকম ভিড় হবে না, ডিলান মন্তব্য করল ড্রাইভার। অ্যাপাচিদের ভয়ে ইদানিং কেউ আর সহজে কোচে ওঠে না। তোমার উপর আমার আস্থা আছে এলমো, ডিলান হেসে বলল। তুমি যদি স্টেজ নিয়ে
ছুটে ওদের নাও হারাতে পারো, যুদ্ধ করে নিশ্চয় ঠেকাতে পারবে। আমি? ঠাট্টা করছো তুমি? ডিলানের দিকে আর চোখে চাইল সে। তোমার আর আর্নি বাক স্টনের ব্যাপারে যা শুনলাম তা কি সত্যি? আর্নি বলে একজনের সাথে কাল রাতে দেখা হয়েছিল বটে, স্বীকার করল ডিলান। তবে ওর দ্বিতীয় নামটা সে বলেনি। আমিও আর জিজ্ঞেস করিনি। শুনলাম ছুরি দিয়ে গেথে ওকে কবিতা শুনিয়েছ। ঘটনা অনেকটা তাই ঘটেছিল। কঠিন মানুষ তুমি, ডিলান। স্টেজের দিকে এগিয়ে গেল ওরা। টিউব্যাক এ কয়েকদিন আগেই একটা লোককে খুন করেছে আর্নি। ইউমাতেও একজনকে ছুরি দিয়ে কেটে কুচি কুচি করেছে। বেপরোয়া ধরনের লোক। তবে সে কি পারে না জেনে কারো সাথে লাগতে যাওয়া ঠিক না? তবে কে কি পারে না না জেনে কারো সাথে লাগতে যাওয়া ঠিক না। ড্যানের দিকে চাইল এলমো। আমার সাথে গাড়ির মাথায় বসতে চাও খোকা? সাথী ফেলে খুশিই হব। বন্দুকধারী কেউ থাকছে না পরে? অন্তত 2 জন ভালো যোদ্ধা সাথে নিতে হবে আমাদের। গিরিপথটা পার হবার সময়ে দরকার পড়বে। ড্যান উপরে উঠে ঘাড় ফিরিয়ে দেখল ডিলান গাড়িতে উঠছে। যখনই ওদের ছাড়াছাড়ি হয় ওর ভীষণ ভয় করে। দুশ্চিন্তা হয় হয়তো ডিলান হারিয়ে যাবে, আর ফিরবে না। বুরুষের কথা মনে পড়ল ওর। কেন তাকে ফেলে রেখে চলে গেল সে? তবে কি তার মাঝে এমন কিছু আছে যা লোকে পছন্দ করে না? তার মা কেন তাকে দেখতে পারত না? কিন্তু ডিলান নাশ তাকে পছন্দ করে, বোঝে সে। তাই ওর সাথে থাকতে তারও ভালো লাগে। ঘোড়াগুলো অস্থির হয়ে আছে। এলমো উপরে উঠে আসতেই কাঠের হাতলটা চেপে ধরল ড্যান। উত্তেজিত বোধ করছে সে। এর আগে কোনোদিন স্টেজের ছাদে চড়ে কোথাও যায়নি। তাকে যে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে এটা বুঝছে সে। লাগামগুলো একত্র করে চাবুক হাতে নিল এলমো। চাবুক ঝাড়া দিয়ে পটকা ফুটবার আওয়াজ তুলে ঘোড়াগুলোর উদ্দেশ্যে চিৎকার করল সে। দ্রুত তালে এগিয়ে চলল ঘোড়া। শহর ছেড়ে বেরিয়ে গিয়ে তারা হয়তো আর একটু ধীর গতিতে চলবে। কিন্তু সব চালকরাই কেন যেন শহর ছাড়বার সময় এক ঝড়টুর বেগে চলতে পছন্দ করে। ঝরঝরে ঠান্ডা বাতাস, হেমন্তের প্রথম দিক। মাঝে মাঝে আকাশে মেঘ থাকে, কিন্তু আজ মেঘের চিহ্ন মাত্রও নেই। দূরে মাইলের পর মাইল পরিষ্কার দেখা যাচ্ছে। আশ্চর্য এক মানুষের সাথে চলেছ তুমি, ড্যানকে বলল এলমো। ও কি তোমার কোনো আত্মীয়? চাচা। ওরা দুজনে নিজেদের মধ্যে ঠিক করে নিয়েছে যে কেউ জিজ্ঞেস করলে এই কথাই বলবে। যাদের সাথে পরিচয় হয় তারাও এ উত্তরে সন্তুষ্ট হয়, দ্বিতীয় প্রশ্ন তোলে না। ওকে খুব ভালো লাগে আমার। ভালো লাগারই কথা। আমিও পছন্দ করি। কাউকে ঘাটাতে যায় না, কিন্তু বিপদ আসলে নিজেকে রক্ষা করার ক্ষমতা রাখে। ইন্ডিয়ান এলাকার ভিতর দিয়ে যেতে হবে আমাদের। গাড়ির ভিতর ডিলার নাশ আছে বলেই অনেক বেশি ভরসা পাচ্ছি। কেন? ওর মতো রাইফেল আর পিস্তল ছুড়তে পারে এমন মানুষ এ তল্লাটে নেই। এখন ওর দিকে চেয়ে দেখো। মনে হবে সেজেগুজে রানীর সাথে দেখা করতে চলেছে। নিরীহ লোক। কেউ কল্পনাও করতে পারবে না এই লোক ইন্ডিয়ানদের নিজস্ব মাটিতেও ওদের ঘোল খাইয়ে ছেড়ে দিতে পারে। ছোটবেলায়
বাবার কাছে কর্নেল জিম বরির যেসব গল্প শুনেছি ডিলানের কথায় সেগুলোই মনে পড়ে। প্রথম স্টপ সিয়েনাগা, 30 মাইল। স্টেশনে এসে থামল ওদের কোচ। ড্যান অবাক হয়ে লক্ষ্য করল কেমন ক্ষিপ্ত গতিতে ওরা ঘোড়া বদল করে তাজা ঘোড়াগুলোকে স্টেজের সাথে জুড়ে দিল। দুজন রাইফেলদারির লোক স্টেশন থেকে বেরিয়ে ঘোড়াগুলোকে ঠিকমতো লাগানো হয়েছে কিনা চেক করলো। ড্যান আর ডিলান গাড়ি থেকে নেমে স্টেশনে রাখা চমৎকার ঠান্ডা পানি খেলো। রাইফেলদারি লোক দুটোর সাথে কথা বলছে এলমো। ওদের সাথে আর একজন লোক যোগ দিল। দেখে মনে হয় লোকটা খনির কাজে জড়িত। নিচু ছাদের মাঝারি কামরাটার ভিতর দুটো টেবিল পাতা রয়েছে, সাথে কয়েকটা বেঞ্চ, ওদিকে একটা ছোট্ট বার। স্যুট পরা একজন লোক ঝাড়া মোছা করবার একটা পরিষ্কার লিনেনের কাপড় হাতে ঝুলিয়ে বারের সামনে দাঁড়িয়ে আছে। একজন মহিলার সাথে একটা ছেলে বসে আছে টেবিলে। এইমাত্র খাওয়া শেষ করেছে ওরা। কৌতূহল নিয়ে ড্যানের দিকে চাইল ছেলেটা। তুমি এই স্টেজের যাত্রী? প্রশ্ন করল সে। হ্যাঁ। একটু বাঁধো বাঁধো ঠেকছে, কিন্তু ড্যানেরও কৌতূহল হচ্ছে। সমবয়সী কোনো ছেলের সাথে খুব খুব কমই কথা হয়েছে তার। এই ছেলেটা হয়তো তার চেয়ে বছর খানেকের বড় হবে। বাহারের জামা কাপড় পরেছ, ফুলবাবু নাকি? আর চোখে ডিলানের দিকে চাইল ড্যান। ওকে দেখে মনে হচ্ছে না যে ওদের কথা তার কানে যাচ্ছে, কিন্তু ড্যান জানে প্রতিটি কথা খেয়াল করে শুনছে সে। ডিলানকে অনেকেই চেনে। ড্যানকে কেউ অপমান করলে তাতে ডিলানেরও অপমান হবে বুঝে সে দীর্ঘতার সাথে বলল, নিশ্চয় না। কাপড় দেখে মানুষকে বিচার করো না। ছেলেটা উঠে ড্যানের দিকে এগিয়ে গেল। রোদে পোড়া শক্ত কাঠামোর ছেলে, লম্বায় ড্যানের চেয়ে 4-5 ইঞ্চি উঁচু। একটু অস্বস্তি বোধ করছে ড্যান। আমার ধারণা তুমি একটা অকর্মা ফুলবাবু। ইচ্ছা করলেই তোমাকে পিটিয়ে ধুলোয় গড়াগড়ি খাওয়াতে পারি আমি। ডিলানের কাছে সে শিখেছে যদি মারপিট করতেই হয় তবে কথা বলে সময় নষ্ট না করে প্রথম আঘাতটা হানতে হবে। মুঠো পাকিয়ে পুরো শক্তি দিয়ে ঘুষি চালালো ড্যান। অত্যন্ত দ্রুত, অপ্রত্যাশিতভাবে ঘুষিটা গিয়ে পড়ল ছেলেটার চোয়ালে। দ্বিতীয় ঘুষি ওর বুকে লাগলো। টলতে টলতে কয়েক পা পিছিয়ে গিয়ে সজোরে ধপ করে মাটিতে বসে পড়ল সে। ডিলান এগিয়ে এসে ড্যানের হাত ধরে ফেলল। যথেষ্ট হয়েছে, এবার ওকে যেতে দাও। ছেলেটা ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। ওকে ছেড়ে দাও মিস্টার, ওর মজা বের করছি। তোমার কপাল ভালো যে ওকে আমি ছাড়ছি না, বলল সে। তারপর ডান হাত দিয়ে নিজের হ্যাট ছুঁয়ে মাথা ঝাঁকিয়ে টেবিলে বসা মহিলাকে অভিবাদন জানালো। আমি দুঃখিত ম্যাডাম, কিন্তু ছেলেরা এমন ছেলে মানুষই হয়। ড্যানের কাঁধে হাত রেখে ওকে বাইরে সবার কাছ থেকে একটু দূরে নিয়ে গেল ডিলান। নিশ্চয়ই ভাবছ মারামারিতে তুমি জিতেছ? কৌতুক ভরা চোখে ড্যানের দিকে চেয়ে প্রশ্ন করল সে। হ্যাঁ স্যার, ওকে মাটিতে ফেলে দিয়েছি। তা ঠিক, তবে তুমিও ওকে আচমকা আঘাত করায় টাল সামলাতে না পেরে পড়ে গেছে ও। তুমি একা যেতনি, আমি সাহায্য করে জিতিয়ে দিয়েছি। একদৃষ্টে চেয়ে ডিলানের কথা শুনছে ড্যান।
শেষ পর্যন্ত তোমাকে মার খেতে হতো। ছেলেটা বয়সে বড়, আকারেও বড়, সারা জীবন কঠিন পরিশ্রম করে শক্ত হয়েছে। তবে ঠিক কাজই করেছ। মিছেমিছি চড়াও হয়ে গায়ে পড়ে গোলমাল বাঁধাতে চেয়েছিল। আঘাত ঠিকই করেছ, কিন্তু জায়গা মতো আর যত জোরে মারা দরকার ছিল তা পারোনি। প্রথম ঘুষিটা পেটে মারা উচিত ছিল, আর দ্বিতীয় ঘুষিটায় তেমন জোর ছিল না বলে বেশি চোট পায়নি সে। এরপরে তোমাকে মার খেতে হতো, ড্যান। কথাটা ড্যানের ঠিক বিশ্বাস হচ্ছে না। এমনও সময় আসবে যখন তোমাকে প্রচণ্ড মার খেতে হবে। খেয়াল রেখো, যেন তা পুরুষ মানুষের মতো হজম করতে পারো। কোনো রকম কাদা বা ফোপানো চলবে না, অন্তত তুমি একা না হওয়া পর্যন্ত নয়। সেটা আজই ঘটুক তা চাইনি, তাই থামিয়ে দিয়েছি। আজ পর্যন্ত তোমাকে সামান্যই শিখিয়েছি, আর এর উপর খুব একটা গুরুত্ব দেইনি, কিন্তু এখন দেখতে পাচ্ছি তার সময় এসেছে। এরপরে যে শহরে আমরা থাকব সেখানেই শুরু হবে তোমার সত্যিকার ট্রেনিং। স্টেজ ছাড়বার সময় হয়েছে। এগিয়ে গিয়ে ডিলানের সাথে গাড়িতে উঠল ড্যান। গাড়িতে উঠবার আগ মুহূর্তে রাইফেলধারীদের একজন মাথা ঝাঁকালো। কেমন আছো ডিলান? মুখ তুলে চেয়ে ডিলানও মাথা ঝাঁকালো। আরে জ্যাক যে, ভালো তো? বহুদিন পর দেখা। অনেক দিন। পাশের ছোটখাটো লোকটার দিকে দেখালো সে। এ হচ্ছে হোমার, অস্ট্রেলিয়া থেকে এসেছে। হাত মেলালো ওরা। ঠান্ডা সাদাটে চোখে ডিলানকে খুঁটিয়ে দেখল হোমার। তুমি সিডনিতে কখনো ছিলে মিস্টার ন্যাশ? হাসল ডিলান। অনেক জায়গায়ই ঘুরেছি, হয়তো সিডনিতে আমাকে দেখে থাকতে পারো। তবে সন্দেহ নেই অস্ট্রেলিয়াতেও অনেক ন্যাশ আছে। হ্যাঁ, কয়েক বছর আগে এক ন্যাশের সাথে ওখানে ল্যারিকিন্সদের ঠোকাঠুকি লেগেছিল। ল্যারিকিন্স আবার কি? প্রশ্ন করল জ্যাক। ওরা হচ্ছে ওখানকার স্থানীয় গুন্ডা। ওদের সাথে জাহাজের সেইলরদের মারপিট লেগেই থাকত। ফিলেফেয়ার স্ট্রিটে একটা মেয়ের সাথে এই ন্যাশ যুবকের আলাপ হয়, কিন্তু ল্যারিকিন্স চিপেরও নজর ছিল মেয়েটার উপর। ওদের মধ্যে ঘুষাঘুষি লাগে। শোনা যায় দুজনে শুরু হলেও শেষ পর্যন্ত সিডনির অর্ধেক লোকই ওতে যোগ দিয়েছিল। বিরাট এক গল্প, বলল ডিলান। ন্যাশ কি আর কোনোদিন ফিরেছিল? যাবে কি, সবাই তাক করে আছে। ওকে পেলে সবাই মিলে ঘুষিয়ে আর ডান্ডা পেটা করে মেরেই ফেলবে। শব্দ করে হাসল ডিলান। তবে তো ফিরলে একটা বন্দুক সাথে নিয়ে যাওয়া দরকার তার। তিক্তভাবে হাসল হোমার। হ্যাঁ, তাই করতে হবে। ড্রাইভারের সাথে স্টেজের মাথায় উঠল হোমার। জ্যাক গাড়ির ভিতরে ঢুকল। চাবুকের শব্দের সাথে সাথেই গাড়ি চলতে শুরু করল। ড্যান যার সাথে মারামারি করেছিল সেই ছেলেটা তার মায়ের সাথে ডিলান আর ওর উল্টো দিকের সিটে বসেছে। ড্যানের পাশে বসেছে জ্যাক, আর মাইনার লোকটা মাঝের সিটে বসেছে স্যুট পরা লোকটার সাথে। 20 মাইল দূরে একটা স্টেশনে অল্পক্ষণের জন্য থেমেই আবার স্টিলস রাঞ্চের দিকে রওনা হয়ে গেল স্টেজ কোচ। ওটাই ভয়ঙ্কর অ্যাপাচি পাসের আগে শেষ স্টপ। স্টেজের ভিতর সবাই নীরব। একটা ঘুম দিয়ে উঠল ড্যান। জাগল, পরে আবার ঘুমালো। একবার জেগে উঠে দেখল অন্য ছেলেটা ওর দিকেই চেয়ে আছে। আমার নাম ড্যান, বলল সে। শুনতে চাইনি আমি, ঝাঁকিয়ে উঠল ছেলেটা। 1 মিনিট পর দায়সারা সুরে বলল, আমি রড হিগিন।
ছেলেটার মা ঘুমাচ্ছে দেখে মনে হচ্ছে ডিলানও ঘুমাচ্ছে। মাইনার ড্যানের দিকে চাইল। আমার সাথে সিট বদল করবে খোকা? পিছনে হেলান দিয়ে একটু ঘুমিয়ে নিতে পারতাম। নিশ্চয়, বলে ওকে জায়গা ছেড়ে দিল ড্যান। মাইনার লোকটা ড্যানের ছিটে বসে প্রায় সাথে সাথেই ঘুমিয়ে পড়ল। চমৎকার ভদ্র ছেলে তো তুমি। ছুট পড়া ব্যবসায়ী ওর ছিট ছেড়ে দেয়ার প্রশংসা করল। কত দূর যাচ্ছ তোমরা? সিলভার সিটি, সেখান থেকে এল পেসো। লোকটা ডিলানের দিকে আর চোখে একবার দেখল, তারপর আবার মুখ খুলতে গিয়েও চুপ করে গেল। এক মুহূর্ত পরে জ্যাকের দিকে চাইল সে। উইনচেস্টার দুই হাঁটুর উপর আড়াআড়িভাবে রেখে জানালা দিয়ে বাইরে চেয়ে আছে জ্যাক। তুমি কোথায় যাচ্ছ? প্রশ্ন করল লোকটা। পাশের ভিতর দিয়ে, অন্তত আশা করছি তাই। যা শোনা যায় ওটা কি এতই খারাপ? তার চেয়েও বেশি। কপাল ভালো থাকলে হয়তো আমরা বেঁচে যাব। রাস্তাটা খুব সরু, ওত পাতার জন্যে আদর্শ জায়গা। ওরা যদি সত্যিই চায় আমাদের শেষ করতে পারবে। আমি গুলি ছুটতে পারি, জানালো ড্যান। আমার চেয়ে ভালো না, ঘোষণা করল রড। তোমাদের দুজনকেই হয়তো গুলি ছুটতে হতে পারে, বলল জ্যাক। একটা জিনিস, ব্যবসায়ী লোকটা বলে উঠল, আমাদের সাথে প্রচুর রাইফেল আর গোলাবারুদ আছে। জবাব দিল না জ্যাক। হয়তো লোকটা আশাবাদী, কিন্তু অ্যাপাচিদের বিরুদ্ধে লড়াইয়ে কি হয় কিছুই বলা যায় না। স্টিলস রানসে যখন ওরা পৌঁছলো তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। আড়ষ্টভাবে গাড়ি থেকে নামলো সবাই। প্রভাতী ঠান্ডা হাওয়ায় আড়মোড়া ভেঙে হাত পায়ের খিল ছাড়িয়ে নিল। ড্যানের চোখ থেকে ঘুমের ভাবটা এখনো যায়নি। পায়ে পায়ে ডিলানের পিছন পিছন সবার সাথে স্টেশনে ঢুকলো সে। পিছনে রিফ্লেক্টর দেওয়া একটা কয়লার তেলের বাতি দেয়ালে ঝুলছে। টেবিলের উপর একটা লণ্ঠন রাখা। আস্তবল থেকে ফিরে এসে ওটা টেবিলের উপর রেখেছে স্টেজ এজেন্ট। এখনই নাস্তা তৈরি হয়ে যাবে, আশ্বাস দিল সে। তারপর বলল, সকালের দিকে এখানে বেশ শীত পড়ে। দরজার কাছেই বসে বাইরের দিকে নজর রেখেছে জ্যাক। এটা অ্যাপাচি এলাকা বলা যায় না। তারা গিরিপথে পৌঁছানো পর্যন্ত অপেক্ষা নাও করতে পারে ইন্ডিয়ানরা। হোমার একটা গাছের নিচে দাঁড়িয়ে ঘোড়া বদল দেখছে। অস্ট্রেলিয়ান লোকটার কাছে এগিয়ে গেল স্টেজ ড্রাইভার। তুমি কি ডিলান ন্যাশকে আগে থেকেই চিনতে? কাজ ঝাঁকালো হোমার। একজন ন্যাশ, রিভেঞ্জ। জাহাজ থেকে ভাঙায় নেমেছিল। একটা মেয়েকে ভালো লেগেছিল তার, কিংবা মেয়েটারই হয়তো তাকে মনে ধরেছিল। মেয়েটার প্রেমিক সেটা সহ্য করতে পারেনি। দুজনে প্রচণ্ড মারপিট হলো। ন্যাশই জিতল। কেউ ভাবতেও পারেনি ও জিতবে। তারপরই ল্যারিকিনসরা পিছু নেয়। তারপর যাদের কপালে দুর্ভোগ লেখা ছিল তারা কয়েকজন ওর নাগাল পেয়েছিল। শেষ পর্যন্ত ছাড়া পেয়েছিল সে। ওরা ঠিকই ন্যাশকে শেষ করত, কিন্তু মেয়েটাই কায়দা করে একটা চীনা জাহাজে তুলে দিয়েছিল ওকে। ল্যারিকিনসরা রিভেঞ্জের উপর নজর রেখেছিল, কিন্তু রিভেঞ্জ আর ওদের নেওয়া হয়নি। এখনো ওখানকার লোকে ওই ঘটনা নিয়ে গল্প করে। জানি না এ সেই ন্যাশই কিনা, তবে চেহারার অনেক মিল আছে। ও গাড়িতে আছে বলেই পাসের ভিতর দিয়ে যেতে আর ততটা ভয় লাগবে না আমার। ওই স্যুট পরা লোকটা লম্বা বাক্সগুলোতে কি নিয়ে যাচ্ছে জানি না, কাজ ঝাঁকালো এলমো। তবে বাক্সগুলো খুব ভারী। সোনা? অনুমান করল হোমার। মনে হয় না। সোনাও ভারী, কিন্তু নিরেট। এটা অন্য ধরনের ভারী,
ঠিক শোনার মতো নয়। পাহাড়ের মাথার উপর দিয়ে চুপিসারে উকি দিল সূর্য। আকাশ আর রাঞ্চের উঠান ফিকে হলুদ হলো। ধোঁয়া দেখবার জন্য পাহাড়গুলোর দিকে চাইল ড্রাইভার, নেই। নিজেদের চারপাশে চেয়ে দেখল সে, ডিলান, জ্যাক, হোমার সহ তাকে নিয়ে 4 জন ভালো রাইফেল চালক রয়েছে। মাইনার লোকটাও হয়তো ভালো গুলি ছোড়া জানতে পারে। ছোট করে ছাটা গোপলা মোটা ব্যবসায়ী লোকটার কথা কিছুই বলা যায় না। লোকটার চোখ দুটো তীক্ষ্ণ। কেন যেন ওকে দেখে একেবারে অকর্মা মনে হয় না। ঘোড়াগুলো জায়গায় দাঁড়িয়ে অস্থিরভাবে মাটিতে পা ঠুকছে। বাইরে বেরিয়ে একটা সরু চুরুট ধরিয়ে ডিলান চোখ ছোট করে পাহাড়ের দিকে চাইল। ড্যান এসে দাঁড়ালো ওর পাশে। ওরা যদি ঘোড়ার পিঠে থাকে তবে একটু সামনে তাক করবে, আর পাহাড়ের উপর থাকলে একটু উপর দিকে। গুলি করে চেয়ে দেখবে গুলিটা কোথায় লাগলো। উপর দিকে মারলে গুলি একটু নিচে লাগবে। বুঝেছি স্যার। তোমার কি মনে হয় আক্রমণ হবে? কাঁধ ঝাঁকালো ডিলান, আর চোখে হোমারের দিকে চাইল সে। হ্যাট খুলে আঙুল চালিয়ে তার কোকড়া সোনালি চুল ঠিক করছে সে। তোমার কি এখনো লাল শার্ট পছন্দ? প্রশ্ন করল ডিলান। জবাবের অপেক্ষা না করে স্টেজের দিকে এগিয়ে গেল সে। নিচু স্বরে একটা গাল দিয়ে দাঁত বের করে হাসল হোমার। ঠিকই ধরেছিলাম, বিড়বিড় করে উচ্চারণ করল সে। তার মানে? প্রশ্ন করল জ্যাক। এই লোক সেই সিডনির ন্যাশ, ব্যাখ্যা করল হোমার। আমার পরনে সব সময়ে লাল শার্ট থাকতো তখন। আমিও একজন ল্যারি কিন্স। আমাদের সময়েই আমাদের দলপতিকেই পিটিয়েছিল ন্যাশ, ন্যায্যভাবেই। সবাই গাড়িতে উঠে বসল। চাবুক তুলে এক মুহূর্ত ইতস্তত করল এলমো। তারপরেই চাবুক ফুটবার শব্দের সাথে স্টেশন ছেড়ে দ্রুত এগিয়ে চলল ওরা। অ্যাপাচি পাসের দিকে এগিয়ে চলেছে স্টেজ। জানালা দিয়ে বাইরে চেয়ে আছে ড্যান। ডিলানের কথাগুলোই ওর কানে বাজছে। কোনো ইন্ডিয়ান কারো চোখে পড়লেই তুমি সরে পড়ো, ডিলান বলেছিল। কোনো ইন্ডিয়ান কারো চোখে পড়লেই তুমি সরে পড়ো, ডিলান বলেছিল।